আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলিজায় হাত দিয়ে বসলো কি এবার ইরান? আমেরিকা পুরো কেঁপে উঠেছে এমন এক ঘটনায়। আমেরিকার E-3 সেন্ট্রি এভাস বিমানটি হঠাৎ নিখোঁজ, কোথায় গেছে? দ্বিতীয়, ইমরান খানের কাছে আবার আসিম মনিরের পরাজয় হয়েছে। আসিম মনির তার সর্বশক্তি আবার ইমরান খানের বিরুদ্ধে ব্যবহার করছে। একদিকে হয় আসিফ মনির ধ্বংস হবে অথবা ইমরান খান শেষ হবে। শেষ পর্যন্ত কার পরাজয় হবে? 3 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে রেজিম চেঞ্জের আরেকটা খেলা খেলেছে এবং সেই খেলায় আবারও হেরে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান কিভাবে ট্রাম্পকে আবারও পরাজিত করলো, একটা অসাধারণ তথ্য আছে আজকে আপনাদের জন্য নতুন। হয়তোবা ইতিমধ্যে কোনো গণমাধ্যমে সেই খবরগুলো আপনারা পাননি। দর্শক, প্রথমে আসি পাকিস্তানের খবরে। পাকিস্তানের ইমরান খান, তাকে দীর্ঘদিন জেলে আটকে রাখা হয়েছে। অর্থাৎ এই আগস্ট মাসে 2023 আগস্টেই ইমরানকে জেলে নেওয়া হয়েছে এবং সব ফেক মামলায়, এবং একটার পর একটা মামলা আদালতে জামিন হওয়ার পর নতুন করে মামলা, এভাবে প্রায় ডবল 200 মামলার মতো ইমরানের বিরুদ্ধে হয়েছে। কারণ তাকে আটকে রাখার জন্য একটা মামলা কার্যতালিকায় আসে, আদালত জামিন দিলে আরেকটা করে, ঠিক এভাবে। তো বলা হচ্ছে এই সময়টাতে, অর্থাৎ পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে নির্লজ্জ টাইম পার করছে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট এবং সরকার। কিভাবে সেটা? অর্থাৎ পাকিস্তান বরাবরই গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় দিলেও এটা সবসময় চলে একটা ফ্যাসিস্ট রেজিম বা স্বৈরাচার সামরিক বাহিনীর আন্ডারে। ক্ষমতায় আমরা দেখতে পাচ্ছি বসে আছে পিপলস পার্টি এবং নওয়াজ শরীফ। যদিও প্রধানমন্ত্রী চেয়ারে আছে নওয়াজ শরীফ, প্রেসিডেন্টের মানে প্রধানমন্ত্রী চেয়ারে আছে নওয়াজের ভাই শাহবাজ শরীফ, অর্থাৎ মুসলিম লীগ নুন। আর প্রেসিডেন্টের চেয়ারে আছে পিপলস পার্টি, অর্থাৎ আসিফ আলী জারদারি। তো সেনাবাহিনী এই দুই শত্রুকে পাকিস্তানের ইতিহাসে বাংলাদেশের মতো, যেমন আওয়ামী লীগ বিএনপি চির প্রতিদ্বন্দ্বী, তাদেরকে কখনো একসঙ্গে দেখবেন না। যখনই দেখবেন যে জামায়াত ইসলাম বা এনসিপি কখনো ক্ষমতার মসনদে বসে যাচ্ছে, সম্ভাবনা বেশি, তখন দেখবেন এই দুটো এক হয়ে যেতে পারে। যেমন এইবার নির্বাচনী অনেক রকম তথ্য বাজারে এসছিল যে জামাত ইসলাম ক্ষমতা চলে আসতে যাচ্ছে, জামাত ইসলামের বিজয়ের সম্ভাবনা বেশি, এরকম অনেক তথ্য আমরা পেয়েছিলাম। তখন বিএনপির অনেক নেতা বলে ফেলেছিলেন জামাত ঠেকাতে প্রয়োজনে আমরা আওয়ামী লীগের সাথে মিলে যাব। অর্থাৎ 15-16 বছর যেই আওয়ামী লীগ বিএনপির উপর অত্যাচার করেছে সব ভুলে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলবে তার এক সময় বা প্রায় দীর্ঘ 25 বছরের মিত্র বন্ধু জামাতের এগেনস্টে যাওয়ার জন্য। মানে জামাত জিতে গেলে সেটাকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ বিএনপি এক হবে। এটা হলো বাংলাদেশের রাজনীতি। ঠিক কপিটা এখন পাকিস্তানে কি হলো? পাকিস্তানে যেটা ঘটলো সেটা হলো ইমরানকে ঠেকানোর জন্য মুসলিম লীগ এবং পিপলস পার্টি এক হয়ে গেছে, এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট সহ আরও যে দলগুলো আছে PDM, প্রায় 14-15টা দল এক হয়েছে শুধু এক ইমরানকে ঠেকাতে। তারপরও পারেনি। ইমরান খান সেই নির্বাচনে একাই প্রায় 2 শতাধিক আসন পেয়েছে, যেখানে 160টির মতো পেলেই পাকিস্তানের ক্ষমতায় বসা যায়। তো সেই ইমরান খানের বিজয় আটকাবার জন্য সব দল এক হয়ে জিততে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ব্যবহার করে সেই বিজয়টা ছিনিয়ে নিল বর্তমান শাসকরা। শেষ পর্যন্ত যে বিষয়টি ঘটেছে সেটা হলো ইমরানকে জেলে আটকে রাখা হয়েছে সেনাবাহিনীর ক্ষমতা ব্যবহার করে। কারণ জনগণ যদি সেনাবাহিনীর সাপোর্ট না দেয়, ইমরান খানের যে সাপোর্টাররা আছে প্রায় 80% পাকিস্তানের জনগণ এখন ইমরান খানের সাপোর্টার, এরা এই সরকারকে উড়িয়ে দেবে। তাই তারা বাধ্য হয়ে সেনাবাহিনীর সহযোগিতা নিয়েছে। আর আসিফ মনির এই পুরোপুরি ইমরানের বিরুদ্ধে একেবারে দাঁড়িয়ে গেছে, পুরোপুরি। যতটা না শাহবাজ শরীফ, যতটা না আসিফ আলী জারদারি বা বেলাওয়াল ভুট্টো, তার চেয়ে বড় শত্রু এখন হয়ে গেছে মিস্টার আসিম মনির ইমরান খানের বিরুদ্ধে। তো সর্বশেষ যেটি হলো, পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারিক প্যানেল শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নির্দেশ দিয়েছেন এবং সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত। এবং বলা হয়েছে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক, ইমরান খানের বোন এবং ইমরান খানের দলীয় বা আইনজীবী যারা, তারা দেখা করতে পারবেন। প্রতিদিন তারা সেখানে থাকবেন, খোঁজখবর নেবেন। কিন্তু এই 16 সেপ্টেম্বর পর্যন্ত ইমরান খানকে বাহিরে রাখার, মানে
আদিয়ালা জেলের বাইরে রাখার সাহস করেনি আসিফ মনির সরকার। তারা ইমরান খানকে আবারও জেলে পুরে দিল একদিনের মাথায়। এবং তারা একটা মানে আদালত যে নির্দেশ দিয়েছিল একটা মেডিকেল বোর্ড গঠনের, প্রাইভেট মেডিকেলের বা শিফা মেডিকেল থেকে যে বিশেষজ্ঞ ডাক্তাররা, এই নির্দেশটা সুপ্রিম কোর্ট দেওয়ার পর আসিফ মনির সরকার সেটা মানে নাই। তারা নিজেদের একটা সাজানো গুছানো আওয়ামী লীগ ক্যাঙ্গারু কোর্টের মতো একটা বিচারিক প্যানেল তৈরি করে তারা বলে ইমরান খান ফুল ফিট, ওকে, একদিনের মধ্যেই ইমরান খানকে আবার আডিয়ালা পাঠিয়ে দিল। এই একদিন পুরো পাকিস্তান হেলে পড়েছিল ইমরান খানের দিকে। মূলত সেনাবাহিনী দুটো বিপদে আছে। এক, তাদের বিপদ নাম্বার 1, ইমরান খান যদি মারা যায় পুরো পাকিস্তান অস্থিতিশীল হয়ে পড়বে। পুরো রাওয়ালপিন্ডি বলি, পাকিস্তান সেনাবাহিনী বলি, তাদের মানে যে সেনাবাহিনীর কোর কমান্ডাররা আছেন বা সেনাবাহিনীর যে বিভিন্ন জায়গায় কার্যালয়গুলো আছে বা তাদের যে ব্যাঙ্গলগুলো আছে, এগুলো একটা থাকবে না, এটা তারা জানে। আর যদি ইমরান খানকে বের করা হয় তাহলে আসিফ মনির শেষ হয়ে যাবে, আসিফ মনিরের খেলা শেষ। আসিফ মনির এখন উভয় সংকটে আছেন। এক, ইমরানকে জামিন দিতে পারছেন না, কারণ ইমরান জামিন পেয়ে গেলে পুরো পাকিস্তান তার দিকে হেলে পড়বে, তার জন্য কঠিন, তার খেলা শেষ হয়ে যাবে। ইমরানকে যদি মেরে ফেলা হয় জেলখানায় পরিকল্পিতভাবে, পুরো জাতির মধ্যে যে ক্ষোভ তৈরি হবে, পুরো পাকিস্তান কয়েক টুকরো হয়ে যাবে, এটা আসিফ মনির মোকাবেলা করতে পারবে না, কনফার্ম। তো এখন এই বিপদে আছে। এদিকে উচ্চ আদালত ইমরান খানকে যেই নির্দেশনা দিল, এটা নিয়ে ইমরানের আইনজীবীরা আবারও আদালতে যাবে, কারণ উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে সরকার যে কাজটি করছে এটার জন্য সরকারকে অনেক বড় চাপে ফেলতে পারে আইনজীবীরা অথবা পাকিস্তানের উচ্চ আদালত। আশা করা যাচ্ছে একটা ভালো রেজাল্ট আসতে যাচ্ছে পাকিস্তানের পিটিআইয়ের জন্য বা ইমরান খানের মুক্তির ব্যাপারে, এটি আমরা মোটামুটি বলতে পারি। যারা ইমরান ভক্তরা আছে তাদের জন্য হয়তো ভালো কোনো খবর সামনের দিকে আসবে। তো ইরানের ভেতরে 2 নম্বর যে খবরটি আছে সেটা হলো ইরানের বিরুদ্ধে একটার পর একটা স্যাবোটাজ, ষড়যন্ত্র, কুরাজনীতি, যত রকম ব্যাক চ্যানেল আছে ট্রাম্প সব ব্যবহার করেছেন, মোসাদ, সিআইএ সব ব্যবহার করেছে, কিন্তু বারবার তারা ব্যর্থ হয়েছে। প্রথম আপনারা দেখেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর একটা রেজিম চেঞ্জের যে একটা বিগ প্ল্যানে খেলেছে, সেটা ইরানের জাতি হতে দেয়নি। ট্রাম্প এবং নেতানিয়াহু সেখানে ব্যর্থ হয়েছে, সিআইএ এবং মোসাদ সেখানে ব্যর্থ হয়েছে। এবার তারা যে খেলাটা আবার শুরু করলো, মাঝখানে যুদ্ধ চললো টানা, আপনারা দেখেছেন। তো এই যুদ্ধ শেষেও আমেরিকা কিছু পায়নি ইরানের কাছে, এবং ইরান পুরো যুদ্ধ তাদের কবজায় রেখে, কন্ট্রোলে রেখে পুরো সিস্টেমটা তাদের পক্ষে নিয়ে আসছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে তারা এই যুদ্ধে পরাজিত হয়ে, ট্রাম্প নেতানিয়াহু যুদ্ধে পরাজিত হয়ে তারা আবারও একটা গেম করেছে ইরানের বিরুদ্ধে। এবং কিছু গণমাধ্যমে তথ্য অনুযায়ী যে ইরানের রেজিম চেঞ্জের জন্য আরেকটা খেলা খেলেছিল ট্রাম্প। সেই খেলাটি কি, তারা কি করেছে, ট্রাম্প গোপনে তার এজেন্সি ব্যবহার করে ইরানের সুপ্রিম যেই পাওয়ারফুল পজিশনগুলো আছে, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান, আইআরজিসি প্রধান, আরও যারা রাষ্ট্রের পাওয়ারফুল পজিশনে আছে, সব টপ লিডার, গোপনে তাদেরকে বিশাল অঙ্কের মিলিয়ন ডলারের অফার দিয়েছে। এক প্রকার বলা যায় বিলিয়ন ডলারের পর্যায়ে চলে গেছে এই অফারগুলো। এবং সেখানে বলা হয়েছে যে যদি ইরানের রেজিম চেঞ্জ, খামেনি পরিবারের বাইরে ইরানের শাসন ব্যবস্থাকে এনে দেওয়া হয়, মানে এই সেনাবাহিনীরা জাস্ট কু করবে, ক্ষমতা তারা দখল করবে, আমেরিকা তাদেরকে সাপোর্ট দেবে, মানে ইরানের সেনাবাহিনীকে আমেরিকা সাপোর্ট দেবে। জাস্ট মুস্তফা খামেনি বা খামেনি পরিবারের হাত থেকে ইরানকে বের করে আনতে হবে। এই জন্য বিশাল অর্থ গোপনে এই চ্যানেলে, ব্যাক চ্যানেলে ইরানকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইরানের যারা সেনাপ্রধান, নৌপ্রধান এবং এয়ারফোর্স প্রধান, আইআরডিসি প্রধান, বাসেসের প্রধান, ইন্টেলিজেন্স প্রধান, যারা এই অফারগুলো পেয়েছেন প্রত্যেকে এক বাক্যে না বলে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এটা খুব কম ঘটে। বাংলাদেশে 1/11 ঘটেছে, বাংলাদেশে আরও যে ঘটনাগুলো পূর্বে ঘটেছে, জিয়াউর রহমান হত্যার সময় কী ঘটেছে, এগুলোই হিস্ট্রি আছে। ইভেন ভারতের মতো জায়গায় ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছে, বিভিন্ন মানে বড় রাষ্ট্রের নেপথ্যে খেলা ছিল। তো এখান থেকে তারেক রহমানকে একটা জিনিস শিখতে হবে যে তেলবাজ লোকের চেয়ে বিশ্বস্ত লোকের প্রয়োজন কতটা বেশি। বিলিয়ন ডলারের অফার পেয়েছে যারা ইরানের যেই সুপ্রিম হাই অফিসিয়ালরা, যে অফারটা পেয়েছে, এই অফারের দুটো জিনিস ছিল। এক, তারা আজীবন ইরানের ক্ষমতা ধরে রাখবে, খামেনি পরিবার শেষ, তারপর ওই ব্যক্তিরা, যেমন আব্দুল ফাত্তাহ আল সিসি, মিশরের সেনাপ্রধান থেকে ক্ষমতা দখলকারী, এবং পাকিস্তানের আসিফ মনির ক্ষমতা দখলকারী,
এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি কি, যে ইরান সাফ আমেরিকার এই প্রস্তাবগুলোকে না করে দিয়েছে। এত বিশাল অঙ্কের টাকার, একদিকে তারা বিশাল অঙ্কের টাকা, সারা জীবন তাদের 14 গোষ্ঠী না 28 গোষ্ঠী ঘরে বসে খেতে পারবে, এত বিশাল অফার। পাশাপাশি ইরানের রাষ্ট্র ক্ষমতা তাদের পক্ষে চলে আসবে, আমেরিকার সমর্থন থাকবে, বিশ্ব পরিমণ্ডলে ইরানকে একটা কি বলবো, যে নতুন সফেদ পোশাকে নামিয়ে দেওয়া হবে, একদম ক্লিন পানিতে ধুয়ে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ সব মুছে দেওয়া হবে, ইরানকে অনেক অনেক কিছু দেওয়া হবে। ইরানের অর্থনীতি, ইরানের সমাজনীতি, রাজনীতি সব বিশ্ব রাজনীতির মধ্যে ঢুকে যেতে পারবে। ইরান যেখানে এক ঘরে, সেই এক ঘরের জায়গা থেকে বেরিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি দেখবেন, ইরান এই অফারগুলো নেয়নি। তারা সব জানিয়ে দিয়েছে যে নো, ইরান যে সিস্টেমে আছে সেই সিস্টেমে চলবে। যে জাতিতে এরকম সেনা প্রধান আছে, যে জাতির মধ্যে এরকম নৌ প্রধান, এয়ারফোর্স প্রধান বা এমন আইআরজিসি প্রধান আছে, সেই জাতিকে আসলে পরাজিত করা যাবে না। ট্রাম্প একটা কথা বলেছেন, ইরানি জাতিকে কেনা যায় না, এবং ইরানি জাতি এমন এক জাতি যা বলে তার বাইরে তারা যায় না। এটা নিয়ে ট্রাম্প সবচেয়ে বিপদে, কারণ ট্রাম্প প্রতিটা মুসলিম দেশের লোভ দেখিয়ে তার আকামগুলি করেন। সেটা বাংলাদেশ বলি, পাকিস্তান বলি, প্রতিবেশী যেই দেশগুলোতে যা হয়েছে। এর আগে তুরস্কে একটা চেষ্টা হয়েছিল, এর আগে এরকম তুরস্কেও হয়েছিল। আপনারা জানেন যে এরদোয়ানের বিরুদ্ধে একটা সামরিক কূ হয়েছিল, কিন্তু সেখানে ইরানের জনগণ রাজপথে নেমে সেটাকে ব্যর্থ করেছে, সেনাবাহিনী করেনি। হ্যাঁ, সেনাবাহিনীর একটা গ্রুপ ছিল, কিন্তু তারা নীরব ছিল। কিন্তু এবার যেটা ইরানে ঘটছে সেটা আমি মনে করি বিশাল একটা ব্যাপার। ইরানের সেনাবাহিনী এত বড় অফার পেয়েও সেই অফারটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিল, আমেরিকাকে ব্যর্থ করলো। এটা আমেরিকাকে আরেকবার হতাশ করলো। আসেন তারপরের তৃতীয় যে গুরুত্বপূর্ণ খবর, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভয়ঙ্কর যুদ্ধ বিমান, যেটাকে বলা হয় আকাশের একটা কি বলবো হেডকোয়ার্টার, অর্থাৎ যুদ্ধের জন্য যে রাডার সিস্টেম বা সব কিছু এটা আকাশে ভাসমান থাকে একটা কন্ট্রোলিং টাওয়ারের মাধ্যমে, এবং এটা দিয়ে প্রায় 400-500 কিলোমিটারের মধ্যে সকল রাডারকে তারা কন্ট্রোল করতে পারে, সকল সিস্টেমকে তারা এখান থেকে মানে তাদের রাডার সিস্টেমের মধ্যে আনতে পারে। এটা আকাশ থেকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যে ইরান কোথায় মিসাইল মারছে, কোথায় কী করছে, সব কিছু এই সিস্টেমের মাধ্যমে দেখতে পারে। এখন সেই E3 সেন্ট্রি, যে আমরা বললাম অ্যাওয়াশ বিমানটি, এটি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। এটি 7700 একটা সংকেত দিয়ে, ইমার্জেন্সি সংকেত, এই সংকেত দিয়ে এই পাওয়ারফুল শক্তিশালী বিমানটি হঠাৎ করে আউট হয়ে গেছে। এটা কি ধ্বংস হয়ে গেছে, রাডার থেকে আউট হয়ে গেছে? এটা কোথায় আছে কেউ জানে না। ইরান কি এখানে কোনো সাইবার অ্যাটাক চালিয়েছে, নাকি ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার ব্যবহার করেছে? এটা নিয়ে এখন পৃথিবী পুরো অস্থির এক সময়। ইরানের এই কাজটি যদি ইরান করতে পারে বা এটা ইরান দ্বারা হয়ে থাকে, আমেরিকার জন্য বিশাল চিন্তার কারণ হয়ে গেছে। E3 সেন্ট্রি অ্যাভাস এই বিমানটির আকাশে ভাসমান থাকা অবস্থায় 400 কিলোমিটার বা 500 কিলোমিটারের মধ্যে শত্রুর প্রত্যেকটা বিষয়কে নজরদারি করে, এবং শত্রু ধরেন ইরান কোত্থেকে অ্যাটাক করবে, কি করবে, এটা সেখান থেকে সকল টাওয়ারকে তার মেসেজ পৌঁছে দেয়। সেটি শেষ পর্যন্ত নিজেই আউট হয়ে গেছে, অন্যদেরকে আউট করার দায়িত্ব নিয়ে নিজেই মার্কেট থেকে পালিয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। শুধু এইটুকুই আসছে, 7700 একটি মেসেজ দিয়ে এটি এটাকে বলে সতর্ক মেসেজ বা বিপদ সংকেত মেসেজ। এরপর এটার কোনো হদিস পাচ্ছে না আমেরিকা। শেষ পর্যন্ত আমেরিকা ইরানের কাছে যদি এইখানে একটা বড় পরাজয় হয়, ইরান তার যুদ্ধ কৌশলে, প্রযুক্তির কৌশলে কত উপরে উঠে গেছে এটা আমেরিকা এখন নিজে আন্দাজ করতে পারছে। এবং এটা নিয়ে আমি আরও ডিটেল তথ্য আপনাদের দিব, কারণ এই তথ্যটা এখন হবে ইরানের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও আপডেট খবর থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। খালি উদ্বেগ আর উদ্বেগ, ভারতের খালি উদ্বেগ। চীন তুরস্কের সামরিক বিমান পাকিস্তানে, উদ্বেগে ভারত, আবারও উদ্বেগ। যাই হোক প্রিয় দর্শক, চলুন আমরা মূল ঘটনা জেনে নেই যে কি ঘটল উদ্বেগের। চীন ও তুরস্ক থেকে পাকিস্তানে সম্প্রতি সামরিক বিমান চলাচল বৃদ্ধিতে ভারতে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। বিষয়টি কড়া নজরদারিতে রেখেছে দিল্লি। ভারতীয় নিরাপত্তা সূত্রের দাবি, প্রায় 60 ঘন্টার ব্যবধানে ভারী সামরিক পরিবহন বিমানগুলো পাকিস্তানের বিভিন্ন ঘাঁটিতে বারবার যাতায়াত করছে।
ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চীনা সামরিক পরিবহন বিমানগুলোকে রাওয়ালপিন্ডির কাছে নূর খান বিমান ঘাঁটি এবং করাচির মাসরুর বিমান ঘাঁটিতে অবতরণ করতে দেখা গেছে। এই কার্যক্রমে তুর্কি সামরিক পরিবহন বিমানও জড়িত ছিল। দিল্লির নিরাপত্তা সূত্রগুলোর ধারণা, ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা সংক্রান্ত সামগ্রী সহ সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য এই ফ্লাইটগুলো ব্যবহার হয়ে থাকতে পারে। তবে ঠিক কী ধরনের সরঞ্জাম আনা হয়েছে তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি বলে ভারতীয় গণমাধ্যম বলছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে পাকিস্তান, চীন এবং তুরস্কের মধ্যে বাড়তে থাকা প্রতিরক্ষা সহযোগিতার পটভূমিতেই এই ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হচ্ছে চীন। দেখুন, ড্রোন, নৌ ব্যবস্থা, মহাকাশ প্রযুক্তি এবং চালকবিহীন প্ল্যাটফর্মের মতো ক্ষেপণাস্ত্র বা ক্ষেত্রগুলোতে ইসলামাবাদের সাথে সামরিক সম্পর্ক আরও জোরদার করেছে চীন এবং তুরস্ক। তো এই বিমান ঘাঁটিগুলোতে কি নিয়ে এতটা উদ্বেগ? এই যে এই ধরনের সামরিক কার্গো করে নানা ধরনের অস্ত্র আনা হয়। ভারত মনে করছে যে এই ধরনের কার্গোগুলো পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দরে 1-2 দিন ব্যবধানে বারবার উঠানামা করছে। তার মানে হচ্ছে যে যুদ্ধের সরঞ্জাম নামছে, এটাই তাদের মূল উদ্বেগ। কিন্তু এই সরঞ্জাম যদি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত না হয় তাহলে উদ্বেগের কারণ কি? আর ভারত যদি আগ বাড়িয়ে পাকিস্তানকে আক্রমণ না করে তাহলে তো যুদ্ধ বাঁধবে না। একদম সহজ সমীকরণ। যাই হোক, সাম্প্রতিক 7 আগস্ট পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল শর্ত হলো যে কোনো একটি স্বাক্ষরকারী দেশের উপর সশস্ত্র আক্রমণকে 3টি দেশের উপর আক্রমণ হিসেবেই গণ্য করা হবে। তাই এই সামরিক গতিবিধিগুলোর উপর ভারত কড়া নজর রাখছে। বিশেষ করে ইসলামাবাদ, বেইজিং এবং আঙ্কারার মধ্যকার ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে ভারতের দীর্ঘদিনের উদ্বেগের কারণেই নজর রাখছে দিল্লি। প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে এই ঘটনাটি 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি ভারতের পূর্ববর্তী মূল্যায়নেরই ধারাবাহিকতা। ভারতের ধারণা, ওই সংঘাতের সময়ে চীন ও তুরস্ক বিভিন্নভাবে পাকিস্তানকে সামরিক সহায়তা দিয়েছে। ভারতীয় কর্মকর্তারা এর আগেই উল্লেখ করেছেন যে পাকিস্তান ব্যাপকভাবে চীনা প্রযুক্তির যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ব্যবহার করছে। পাশাপাশি তুর্কি প্রযুক্তির চালকবিহীন ব্যবস্থাও ব্যবহার করার খবর পাওয়া গেছে বলে জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আসিম মুনির ভারতের আতঙ্ক হিসেবে পরিচিত জেনারেল আসিম মুনির, তিনি পাকিস্তানের ফিল্ড মার্শাল। ইতোমধ্যে তিনি দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে একটি প্রভাব তৈরি করেছেন। তার সাথে ইরানের সামরিক বাহিনীর প্রধানের যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একইভাবে সৌদি আরব, তুরস্ক, কাতার এই রাষ্ট্রগুলোর সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ আছে পাকিস্তানের সেনাবাহিনী এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের। ফলে খুব তড়িৎ গতিতে যে কোনো সহযোগিতা পেতে পারে পাকিস্তান। এটাও উদ্বেগের অন্যতম কারণ। দেখুন, সাম্প্রতিক সময়ে তুরস্ক অপ্রতিরোধ্য হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্রে সাফল্য অর্জনের বিবেচনায়। আমি যদি গত 3 দশকের সামরিক সক্ষমতার কথা বিশ্লেষণ করি আঙ্কারার, তাহলে দেখব আঙ্কারা বহুদূর এগিয়ে গেছে। আর এই সময়ের মধ্যে ভারতের সঙ্গে তুরস্কের আবার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ইরানের সঙ্গে সম্পর্ক তলানিতে যাওয়ার পরেও এখনো কিছুটা হলেও জিয়ে রাখা হয়েছে। নয়াদিল্লি এখনো যোগাযোগ রাখতে চায় হরমুজ প্রণালীর কারণে তেহরানের সঙ্গে, কিন্তু আঙ্কারার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক একেবারে ফ্রিজ অবস্থায় উপনীত হয়েছে। তো এইরকম অবস্থায় তুরস্ক পাকিস্তানের সঙ্গে কি করছে সেই সব গোয়েন্দা তথ্য পাচ্ছে না নয়াদিল্লি। ফলে উদ্বেগ আরও বেড়েছে, নানা ধরনের সন্দেহ, সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে আমরা চীনের দিকে যদি তাকাই, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে একটা তীব্র অসন্তোষ তৈরি হয়েছে চীনের। ভারত দাবি করছে যে তাদের বিস্তীর্ণ এলাকা দখল করেছে চীন, অন্যদিকে চীন বলছে যে আমরা দখল করিনি, বরং আমরা পুনরুদ্ধার করেছি। এরকম পরিস্থিতিতে ইরানকে একদম প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে চীন। অন্যদিকে পাকিস্তানের পাশেও আছে চীন। আবার এমন এমন যুদ্ধাস্ত্র তৈরি হচ্ছে যেগুলো
চীনা প্রযুক্তির সঙ্গে ইরানের প্রযুক্তির মিশেলে আর যেই যুদ্ধাস্ত্রগুলো দিয়ে আবার রাশিয়াও কোনো না কোনো ক্ষেত্রে সফল হচ্ছে, ফলে চতুর্মুখী বিপদে পড়েছে ভারত। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী তিনি খুবই ক্ষুব্ধ, রুদ্ধ এবং উষ্মার মধ্যে রয়েছেন। তিনি অস্বস্তির মধ্যে রয়েছেন। অজিত দোভালকে দায়িত্ব দিয়েছেন এই দক্ষিণ এশিয়া জুড়ে সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সামরিক ক্ষেত্রে উত্থান ঠেকাবার জন্যে। অজিত দোভাল কি করতে পারবেন তা হয়তো কয়েক বছরের মধ্যেই দৃশ্যমান হবে। কিন্তু ভারতের মতো বৃহৎ রাষ্ট্রের বিপরীতে যখন উত্থিত সুপার পাওয়াররা এক হয়ে যায়, তখন উদ্বেগ তো হবেই দিল্লির। তো এইরকম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা চাই আমাদের নিরাপত্তা, আমাদের সুস্থিরতা এবং প্রগতি। এইসব নিরাপত্তা, প্রগতি এবং স্থিতিশীলতার জন্যে যে রাষ্ট্রে আমাদের পাশে দাঁড়াবে তাদের পাশেও আমরাই থাকবো, এটাই হচ্ছে সমীকরণ। প্রিয় দর্শক, হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এটি সংগ্রহ করুন স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে। বাংলাদেশকে ঘিরে যে চতুর্মুখী ষড়যন্ত্র, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ যে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে এবং 50 বছরের মধ্যে একটা শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হবে, সেই কথাই, সেই স্বপ্নের বর্ণনাই এখানে আছে। সংগ্রহ করুন হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।